ট্রাম্পের একটা ভালো দিক হইল সে যতই চেষ্টা করুক তার মনের কথা গোপন করতে পারে না। সে বলছে যে যুদ্ধ শেষ, এখন আই ওয়ান্ট ওয়ার। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনমত তৈরি করছে, অর্থ ঢালছে এবং গোপন এই ষড়যন্ত্রকে তিনি গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন। যখন জেডি ভ্যান্স এই ধরনের কথা বলেন সেটা কতটা গুরুত্ব বহন করে, দুই দেশের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলবে বলে আপনার কাছে মনে হচ্ছে? ইসরায়েল তো সবসময় যুদ্ধটা চায় এবং চেয়েছে চালিয়ে যেতে। তবে জেডি ভ্যান্স যে বোমাটা আজকে ফাটালো, আমি বোমাই বলবো এই জন্য, তা আপনি যেটা বললেন তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। জেডি ভ্যান্স আর 1.5 বছর 2 বছর পরে হয়তোবা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হবে, সেইখানে আপনার ইসরায়েলকে অথবা জুইশ লবিকে বিগড়ে দিয়ে এই দেশের রিপাবলিকান দল থেকে নমিনেশন পাওয়া খুব কঠিন হয়ে যায়। ইরান চাইছে একটা শান্তি চুক্তি হোক, আমেরিকাও চাইছে একটা শান্তি চুক্তি হোক, কিন্তু বলা হচ্ছে এই প্রথম কথাটাই মিথ্যা। ওকে ওকে, আমি এরপরের কথাটা আপনাকে জিজ্ঞেস করি, আপনি পুরোটা একসাথে উত্তর দিন। সেটা হলো যে কে আসলে বেশি, মানে কার জন্য বেশি প্রয়োজন, কে বেশি তাড়াহুড়া করছে, কে মনে করছে এটি আমার জন্য ইমিডিয়েটলি প্রয়োজন? শুনেন, আজকে বা গতকাল রাতের দিকে ট্রাম্প একটা স্টেটমেন্ট দিছে, সে ওর সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখছেন সে একটা কথা বলছে। কারণ ট্রাম্পের একটা ভালো দিক হইল সে যতই চেষ্টা করুক তার মনের কথা গোপন করতে পারে না। সে বলছে যে যুদ্ধ শেষ, এখন আই ওয়ান্ট ওয়ার, এখন আমাকে তেল দিতে হবে। মানে ওই ভেনেজুয়েলাও তাই, ওই লোকটা ড্রাগ এই সেই অনেক কথা বলে তাকে ধরে আনা হইলো। এরপরে ওইখান থেকে 3 কত বিলিয়ন ডলারের তেল অলরেডি আনা হয়েছে আমাদের, আর তাদের দুর্যোগের সময় মাত্র 1.5 মানে 150 মিলিয়ন ডলারের একটা সহায়তা দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত লজ্জাজনক। তো এখন ডাউন দি লাইন আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে মানে আমাদের বর্তমান প্রেসিডেন্ট যে কারণে সেখানে যুদ্ধে গেছিল, অনেক লম্বা কথা, কিন্তু কতগুলা জিনিস ছিল যে হরমুজ স্ট্রেট তো ওপেন ছিল এবং সেখানে কোনো টোলও ছিল না। এখন যুদ্ধ করতে হচ্ছে যে হরমুজ ওপেন থাকবে এবং সেখান থেকে ইরান কোনো টোল নিতে পারবে না। আবার আমেরিকা বলতেছে যে না, ওটাও হবে না, এবার আমরা এটা পুরা দখল নিব এবং আমরা শুধু সামান্য একটা ফি হিসেবে 20% চার্জ করব। তাইলে টোল থাকলো না, 20% ফি দিয়ে। আলটিমেটলি ওইখানে হয়েছে কি যে আমেরিকা তার পরাজয়টাকে কোনো সময় মেনে নেয় নাই। 47 বছর আগে তার যে কাঠপুতলা সরকার ছিল, রেজা শাহ পাহলভি, সেখানে থেকে ওকে উৎখাত করার পরের থেকে একটা দিন একটা সেকেন্ড নাই যে আমাদের দেশ থেকে ওই সরকারকে উৎখাত করার জন্য চেষ্টা করা হয় নাই। 47 বছর করা হইতেছে, কিন্তু দিস হ্যাভ সার্ভাইভড ওভার অল দি অডস। এবং একটা আজকেও আমি আর্টিকেল পড়তেছিলাম, সেখানে বলতেছিল যে এই যে তাদের উপরে স্যাংশন 47 বছর দেওয়ার পরে কিন্তু তাদের পার ক্যাপিটা ইনকাম তারপরেও $8,000 ছিল, এবং এই এত কিছুর পরে কিছু কমে এখন বোধহয় $5,000 আছে। এবং তারা এমন একটা ইকোনমি ক্রিয়েট করছে, সারা পৃথিবী কোনো সহায়তা না করলে তারা তাদের ফুড, তাদের নেসেসিটি, এভরিথিং দে ক্যান মেনটেন। যুদ্ধে তাদের ক্ষতি হয়েছে। এখন একটা অ্যানালিসিসে দেখা যায় যে কার যুদ্ধ বন্ধ করার গরজ বেশি, সেই দৃষ্টিকোণ থেকে দুটো অ্যানালিসিস হয়েছে। আমেরিকার ব্যাপারে, আমেরিকা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা আছে, নিরপেক্ষ কংগ্রেস আছে, অতএব জনগণ তাদের ভেন্ট করতে পারে। তেলের দাম আবার কমছিল, গ্যাস স্টেশনে যারা যান, আমরা সবাই যাই, দাম আবার বাড়তে শুরু করছে এবং আলটিমেটলি তেলের দামের সঙ্গে সবকিছু বাড়তে শুরু করে, শেয়ার মার্কেট উইল বি এফেক্টেড। এর মধ্যে আবার আমেরিকার আসতেছে কিছুদিন পরে মিড টার্ম নির্বাচন। মানে একটা মানে লক্ষ্য করার বিষয় যে আজকেও একটা বিল যেটা পাস হয়েছে, ওইটাই কিন্তু ফ্লোর ক্রস করে রিপাবলিকানরা 4 জন ওই এই ডেমোক্রেটদের সাথে ওই ওয়ার পাওয়ার অ্যাক্ট করার জন্য, প্রেসিডেন্টের উপরে চাপ সৃষ্টি করার জন্য যে প্রস্তাব উঠছে সেটা পাস হয়েছে। যদিও এটা ভেটো প্রুফ না, প্রেসিডেন্ট ইচ্ছে করলে ভেটো দিতে পারবে, কিন্তু বলতেছি যে
এটা সহসা হয় না যে একদম ডেমোক্রেটরা ফ্লোর ক্রস করে যে রিপাবলিকানদের সাথে মিশে চারজন এইটাকে পাশ করে নিল। এইটা একটা অসুবিধা আছে, এবং এর ফলশ্রুতিতে যদি এখানকার ইকোনমি ডাউন হইতে শুরু করে মিড টার্মে, এমনিই নেটিজনরা মনে করে যে এবার হয়তো কংগ্রেসে, বিশেষ করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আবার ব্যালেন্স চেঞ্জ হয়ে ডেমোক্রেটরা বেশি সিট পাওয়ার সম্ভাবনা আছে। সেখানে যদি ইকোনমির এরকম বেহাল দশা হয় তাহলে তাহলে মানে হইতে পারে, এটা হলো আমেরিকার ভয়। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু শুনি। জেডি ভ্যান্স তিনি এমনিতে কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে আছেন। অনেকে মনে করছেন আগামী নির্বাচনে তার প্রেসিডেন্ট প্রার্থী আদৌ তিনি হতে পারবেন কিনা সেটি নির্ভর করছে ইরানের সাথে শান্তি আলোচনা ইস্যুতে তিনি কতটা সাফল্য দেখাতে পারেন। সেই জায়গায় তিনি এখন এসে বলছেন ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনমত তৈরি করছে, অর্থ ঢালছে এবং গোপন এই ষড়যন্ত্রকে তিনি গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন। যখন জেডি ভ্যান্স এই ধরনের কথা বলেন সেটা কতটা গুরুত্ব বহন করে, দুই দেশের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলবে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, জেডি ভ্যান্স যে কথাটা বললো ইসরায়েলের ইন্টারফিয়ারেন্সের ব্যাপারে, গোপনে গোপনে আমেরিকার জনগণকেও তারা প্রভাবান্বিত করতে চেষ্টা করেছিল এই ডিলটার থেকে, যাতে ওরা সরে আসে। প্লাস হচ্ছে আমরা খুব ভালোভাবে জানি অল অ্যালং এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ বিরতির চুক্তিটা নিয়ে আলোচনা হচ্ছে, তারপর শেষ পর্যন্ত এক ধরনের দফারফা হলো, পুরো প্রসেসটাতেই কিন্তু ইসরায়েল এর বিরোধিতা করে এসছে। এমনকি ইসরায়েলের প্রচুর গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে লোকজন আছে, যেমন হচ্ছে আপনার ইতামার বেন গাভির, আমরা জানি, তার মতো আরো কয়েকজন আছে যারা পরিষ্কারভাবে বলেছে আমেরিকা ইরানের সাথে কি যুদ্ধবিরতি চুক্তি করছে সেটা আসলে আমরা মেনে চলতে বাধ্য না, কারণ ইসরায়েল আমেরিকার কোনো সহায়ক শক্তি না, মানে অথবা সাবঅর্ডিনেট না, এই টাইপের। তো সব মিলিয়ে ইসরায়েল তো সবসময় যুদ্ধটা চায় এবং চেয়েছে চালিয়ে যেতে। তবে জেডি ভ্যান্স যে বোমাটা আজকে ফাটালো, আমি বোমাই বলবো এই জন্য, তা আপনি যেটা বললেন তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। জেডি ভ্যান্স আর 1.5 বছর 2 বছর পরে হয়তোবা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হবে, সেইখানে আপনার ইসরায়েলকে অথবা জুইশ লবিকে বিগড়ে দিয়ে এই দেশের রিপাবলিকান দল থেকে নমিনেশন পাওয়া খুব কঠিন হয়ে যায়। তারপরেও তিনি এত একটা রিস্ক নিয়ে মনের কথাটা, সত্য কথাটা তিনি বললেন। তিনি বলেছেন যে আসলে ইসরায়েলের যে সরকার, তার মধ্যে কিছু কিছু লোক রয়েছে যারা উইদাউট এনি ডাউট, উইদাউট শ্রেড অফ ডাউট, কোনো ধরনের সন্দেহ ছাড়াই তারা আসলে পুরা প্রসেসটাকে নষ্ট করতে চেয়েছিল, তারা ভেস্তে দিতে চেয়েছিল। সুতরাং এটা একটা বড় একটা রেভেলেশন, এবং এটা যে আসলে ইসরায়েলের ব্যাপারে যতই রিপাবলিকান দল এক ধরনের মানে রাগডাক করে চলার চেষ্টা করুক ঐতিহাসিক কারণে, কিন্তু এটা অনেক সময় হয়ে ওঠে না। যেমন ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু কখনো কখনো মুখ ফসকে এরকম কিছু বড় বড় কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিল ইসরায়েলকে, নেতানিয়াহুকে, যে অনেক খারাপ কথা ব্যবহার করে, তুমি কি করছো তুমি জানো না, আমি যদি তোমার পাশে না দাঁড়াই তোমার পক্ষে ইসরায়েল দেশ টিকিয়ে রাখাই সম্ভব হবে না। এগুলি তো আসলে মনের কথা বেরিয়ে আসে আর কি। তা জেডি ভ্যান্সও অনেকটা এরকম কথাই বলছে। তবে এইটার রেমিফিকেশন কি, এটা আপনি জানতে চেয়েছেন। রেমিফিকেশনটা এখনই বলা যাবে না, ইলেকশনে আর কি প্রভাব পড়বে। আমার মনে হয় তাতে কিন্তু এটা ভালো হতে পারে জেডি ভ্যান্সের জন্য, কারণ তিনি একজন সৎ রাজনীতিবিদ হিসাবে মানুষ যে জিনিসটা ফিল করে, এমনকি রিপাবলিকান দলের লোকেরা, এটা তো আমরা আপনাদের অনুষ্ঠানে অনেকবার আলোচনা করেছি, কারণ একই রকম বোধ রিপাবলিকানদের নয় যুদ্ধটার ব্যাপারে। 57% লোক সরাসরি যুদ্ধটাকে সাপোর্ট করে না, এটা কি সঠিক মনে করে না। তা জেডি ভ্যান্স যদি তাদের মনোভাব বুঝে নিয়ে কথাটা বলে থাকে, এটা তো বরং তার ফেভারেই যাওয়ার কথা আলটিমেটলি। সুতরাং আমরা লিখিত দিয়ে বলতে পারি না যে সঠিক কথাটা বলার কারণে সে পেনালাইজ হবে, উল্টোও হতে পারে। এখন যে নতুন জেনারেশন, এমনকি রিপাবলিকানের, তারাও বলতে পারে যে এমন একটা সৎ লিডারই আমাদের প্রয়োজন, কারণ আমরা আর কত ভান করে চলবো। সুতরাং আমি এখনো নিশ্চিত না এটা রেমিফিকেশন কি হবে। আমি মনে করি এটা জেডি ভ্যান্সের জন্য একটা বড় দুয়ারও খুলে দিতে পারে। তিনি সাহস করে কথাটা বলেছেন। তার থেকেও আরো ভালো হবে যদি তিনি আরো স্পষ্ট করেন যে আমি যদি প্রেসিডেন্ট কখনো হই, তাহলে অন্যায় কোনো মানে বন্ধুর মানে আবদার বা আচরণকে আমরা মেনে নেব না, এরকম কথাও যদি তিনি বলেন, আমি বরং মনে করি এটা তার জন্য ভালো হবে।